ইউজিসি নেট পাশ করলে অনেকেরই মধ্যে একটা ধারণা রয়েছে যে শুধুমাত্র প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা কলেজে পড়ানো বা পিএইচডি এই সমস্ত অপশনগুলি হাতে থাকে, আর কোনো অপশন সেভাবে হয়তো পাওয়া যায় না। তো এখন আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো যে ইউজিসি নেট হলো এমন একটা পরীক্ষা যে পরীক্ষায় পাশ করলে তুমি একাধিক কেরিয়ার অপশনস পেয়ে যেতে পারবে, এবং সেই কেরিয়ার অপশনসগুলোকে ঠিকঠাকভাবে তুমি যদি কাজে লাগাও তাহলে কিন্তু তুমি একটা ভালো চাকরিও পেয়ে যাবে, এবং যে চাকরি দিয়ে তুমি তোমার নিজের লাইফকে সিকিউর করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনছো। এই কথাটা প্রথমেই শুনলে হয়তো অনেকের মনে মনে হতে পারে যে ইউজিসি নেট কোয়ালিফাই করলে কিন্তু সেরকম ধরনের অপরচুনিটি নেই বা সেইরকম কিছু নেই, যেটা সকলের মধ্যে মনে রয়েছে। আসলে সমস্যাটা হচ্ছে অ্যাওয়ারনেস, কারণ অনেকেই আমরা ঠিকঠাক মতো ইনফরমেশন জানি না বা ঠিকঠাক মতো ইনফরমেশন পাই না। সেই কারণের জন্য আমরা মনে করি যে ইউজিসি নেটের পরীক্ষা দেওয়ার পর বা কোয়ালিফাই করার পর অপরচুনিটি খুবই কম রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে পারি যে ইউজিসি নেট কোয়ালিফাই করার পরেও তোমরা আর কোন কোন ফিল্ডে যেতে পারো, যে ফিল্ডে গেলে তোমরা ইউজিসি নেটের সাথে তুমি সেই ফিল্ডে যদি যাও তাহলে তুমি একটা ভালো কেরিয়ার বা ভালো ফিউচার তুমি পেতে পারবে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব, কারণ এই ভিডিওতে আমি যে সমস্ত ইনফরমেশনগুলো দিতে চলেছি, যারা আগামীতে ইউজিসি নেট দেবে বা ইউজিসি নেট কোয়ালিফাই করেছো, তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ এই অপশনসগুলো আমরা হয়তো অনেক সময় আমাদের চারিপাশে থাকলেও আমরা সেই অপশনসগুলোর কথা ভাবি না বা সেগুলোকে কাজে লাগাই না, সেই জন্যই আমরা কি হয় নেট কোয়ালিফাই করেও ঘরে বসে থাকতে হয়। তাই বলবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে তোমরা নেট সেট রিলেটেড বিভিন্ন আপডেট টাইম টু টাইম পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কেউ ভুলো না, কারণ এই চ্যানেলে নেট সেট রিলেটেড বা পিএইচডি বা অন্যান্য নেট আফটার নেট যে সমস্ত কেরিয়ার অপরচুনিটি রয়েছে সমস্ত আপডেট কিন্তু টাইম টু টাইম তুমি পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের জন্য করছি তার ট্যাগলাইন তোমরা দেখতে পাচ্ছ, একটি পরীক্ষা ইউজিসি নেট এবং অসংখ্য সম্ভাবনা। কথাটা শুনে তোমাদের হয়তো প্রথমে একটু হাস্যকৌতুক বলে মনে হলেও আমি তোমাদেরকে যে কেরিয়ার অপরচুনিটিগুলো কথা বলবো এবং তার সাথে সাথে একটা করে উদাহরণও তোমাদেরকে দেবো, যেটা দিয়ে তুমি কি করতে পারবে। তুমি এটা আজকে শুধুমাত্র এই ভিডিওটা এটার জন্যই নয় যে এই অপশান আছে জাস্ট তুমি দেখে নাও, কিন্তু সেই অপশানগুলো দিয়ে কে কোথায় কোন জায়গায় রয়েছে সেই অপশানগুলোর কথা আমি তোমাদেরকে বলবো, যাতে করে তোমার মনের মধ্যে একটা এক্সাম্পল যখন সামনে থাকবে যে হ্যাঁ স্যার যে অপশানটা বলছে সেই অপশানটা দিয়ে এই লোকটা এই জায়গায় পৌঁছেছে, এরকম একটা অপশান যখন তোমার কাছে চলে আসবে তখন তোমার মনের মধ্যে কিন্তু এই ধারণাটা তৈরি হবে, হ্যাঁ সে যদি পারতে পারে তাহলে আমিও পারবো। তাই সবাইকে বলবো যে প্রথমত নেগেটিভিটি থেকে নিজেদেরকে সরিয়ে রাখো, কারণ নেগেটিভ জিনিস যত তুমি মনের মধ্যে আনবে ততই তুমি কিন্তু পিছিয়ে যাবে, বাকি কারুর কিচ্ছু যায় আসবে না। তাই শেষ পর্যন্ত তুমি নিজের মধ্যে পজিটিভিটি বজায় রাখো এবং পজিটিভিটি ধরে রাখো, তাহলেই কিন্তু তুমি নিজের সাফল্যতা দেখতে পাবে। এখন এরকম কোনো ফিল্ড নেই যে ফিল্ডের মধ্যে কোনো নেগেটিভিটি নেই, সমস্ত ফিল্ডে পজিটিভ নেগেটিভ দুটো জিনিসই থাকে, কিন্তু তার মধ্যে থেকে পজিটিভ জিনিসটা তোমাকে খুঁজে বের করে নিতে হবে, কারণ পজিটিভ জিনিসটা খুঁজে বার করলেই তবে তুমি সাফল্যের মুখ কিন্তু বা সফলতার মুখ তুমি দেখতে পারবে। তো প্রথম যে তোমাদেরকে কথাটা বলবো সেটা হচ্ছে ইউজিসি নেট কোয়ালিফাই করার পর আমাদের যে সমস্ত অপশনগুলো খুলে যাচ্ছে তার মধ্যে মূল শিক্ষাঙ্গন বা অধ্যাপনা, যেটা আমরা মোটামুটি সবাই জানি যে ইউজিসি নেট পাস করলে কলেজে অধ্যাপক বা কলেজে অধ্যাপনা করা যায় বা কলেজে পড়ানো যায়। তা এই যে অপশনটা যেটা রয়েছে এই অপশনটা কিন্তু আমাদের প্রথমেই খুলে যায় বা এই অপশনটার কথা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু তার সাথে যেটা আমরা জানি না সেটা হচ্ছে প্রকাশনা, জ্ঞান স্রষ্টা বা প্রকাশনা। এটা কি আমরা কজন জানি? এটা আমরা কজন জানি? এই যে দেখো তোমাদেরকে আমি বলি যে আমরা যে বিভিন্ন বইগুলো পড়ি সেই বইগুলো একটা প্রকাশনী থেকে পাস হয়, বিভিন্ন প্রকাশনীর নাম রয়েছে, সেই প্রকাশনীগুলো থেকে বিভিন্ন বই পাস হয়। তুমি ধরো ভূগোল সাবজেক্টে তুমি নেট পাস করেছো, বা বাংলা সাবজেক্টে নেট পাস করেছো, বা ইংরেজি সাবজেক্টে নেট পাস করেছো। তো তুমি কি করতে পারো, বিভিন্ন প্রকাশক যে সমস্ত প্রকাশন বা প্রকাশনা সংস্থাগুলো রয়েছে যারা বই পাস মানে বই যারা পাবলিশ করে সেই সমস্ত সংস্থাগুলোতে তুমি যদি দেখো সেই সমস্ত সংস্থাগুলো যে সমস্ত বইগুলো বেরায় সেগুলো বড় ধরনের কোনো টিচারকে দিয়ে তারা লেখায়, কিন্তু সেই বইয়ের মধ্যে এডিটার হিসাবে মানে কোনো ভুল বার করা বা বইটাকে ঠিকঠাক এডিট করা, কোনো ডায়াগ্রাম কোথায় যাবে না যাবে, পুরো বইটা অ্যারেঞ্জমেন্ট করার দায়িত্ব কিন্তু একজন প্রপার এডিটারের থাকে, যার কিনা ওই সাবজেক্ট সম্পর্কে প্রপার নলেজ থাকতে হবে এবং সেই সাবজেক্ট সম্পর্কে তার একটা প্রপার স্কিল থাকতে হবে, তবেই কিন্তু সেই ধরনের মানুষকে হায়ার করা হয়। এই জিনিসটা তুমি কজন তোমরা ভেবেছো সেই জিনিসটা আমাকে বলো। কেউ ভাবো না, কারণ আমাদের মধ্যে আমরা শুধুমাত্র একটা জিনিসই ভাবি যে নেট পাস করেছি মানে আমি অধ্যাপক বা অধ্যাপনার পদে
পদেই যাব আর আমার কোনো রাস্তা নেই। এটা সম্পূর্ণ ভুল কনসেপ্ট। এই যে তোমরা যে দেখতে পাচ্ছ যে বিভিন্ন প্রকাশনী যেগুলো রয়েছে, সেই সমস্ত প্রকাশনীগুলোতে তুমি কিন্তু একজন কন্টেন্ট এডিটর বা কন্টেন্ট রাইটার হিসেবেও কাজ করতে পারো, যেখান থেকে তুমি কিন্তু নিজের কেরিয়ারটাকে শুরু করতে পারো। আমি এটা বলছি না যে তুমি একজন কন্টেন্ট রাইটার বা কন্টেন্ট এডিটর হিসেবে তুমি বিশাল বড় জায়গায় সাফল্য পেয়ে যাবে, সেটা পেতে তোমার সময় লাগবে, কিন্তু একটা সংস্থায়, প্রকাশনী সংস্থায় যদি তুমি ঢোকো, সেখানে বইয়ের কাজ করো, তাহলে তোমার মধ্যে আইডিয়া তৈরি হবে যে একটা বই কিভাবে তৈরি হয়, সেটার কন্টেন্ট কিভাবে তৈরি হয়, সেটা কিভাবে পেজ সেট আপ হয়, কিভাবে ডিজাইন হয়, সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে তোমার একটা আইডিয়া তৈরি হয়ে যাবে, এবং যেটা তোমার নিজেকে একজন এডিটর থেকে একজন নিজেকে লেখক হিসেবে পরিণত করতে কিন্তু সাহায্য করবে। কারণ আলটিমেটলি আমরা সবাই চাই যারা একাডেমিক্সে থাকি যে আমাদের নিজেদের একটা বই, নিজের একটা রিসার্চ পেপার এগুলো পাবলিশড হোক। তার শিক্ষাটা কিন্তু, তার লেসন, যে তার মানে তোমার যে শেখাটা, স্কিলটা, সেটা কিন্তু ডেভেলপ হতে পারে এই সমস্ত জায়গায় তুমি যদি কাজ করো। তার সাথে সাথে তোমাদেরকে বলি গবেষণা ও নীতি নির্ধারণ। এই যে গবেষণা নীতি নির্ধারণ ব্যাপারটাকে এরকম তুমি দেখবে, এটারও উদাহরণ তোমাদেরকে আমি দেবো। ধরো তুমি নেট পাস করে আছো, যে কোনো সাবজেক্টে তুমি নেট পাস করে গেছো, বিশেষ করে যদি সায়েন্স বেসড সাবজেক্ট যদি হয়, জিওগ্রাফি হলো, ফিজিক্স হলো, কেমিস্ট্রি হলো, বায়োলজি হলো, বা কম্পিউটার সায়েন্স হলো, এই ধরনের সাবজেক্ট যদি তোমার থেকে থাকে, তাহলে তুমি দেখবে যে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট থাকে যারা কিনা বিভিন্ন প্রজেক্ট বেসড কাজ করে থাকে। ধরো গভর্নমেন্টের কোনো একটা প্রজেক্ট হবে, সেই গভর্নমেন্টের প্রজেক্টের যে সমস্ত কাজগুলো, সেগুলো গভর্নমেন্ট কি করলো, কোনো একটা রিসার্চ ইনস্টিটিউট বা রিসার্চ সংস্থাকে তার দায়িত্ব দিয়ে দিল। তুমি সেই সমস্ত রিসার্চ ইনস্টিটিউটে একজন অ্যাসিস্ট্যান্ট রিসার্চার হিসাবে বা একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কিন্তু কাজ করতে পারে। এরকম প্রচুর ইনস্টিটিউট রয়েছে কলকাতা শহর জুড়ে, যে সমস্ত ইনস্টিটিউটগুলোতে তুমি কিন্তু একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারো। সেখানে গেলে তোমার এই যে একাডেমিক লাইনে রিসার্চ করার যে কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে তার ডেটা কালেক্ট করতে হয়, কিভাবে তার ডেটাকে অ্যানালিসিস করতে হয়, কিভাবে আউটকাম বার করতে হয়, এই সম্পূর্ণ বিষয় সম্পর্কে তোমার কিন্তু একটা আইডিয়া তৈরি হয়ে যাবে, এবং সেইটা তোমাকে কিন্তু তোমার একাডেমিক্স দিকে এগোতেও সাহায্য করবে। কারণ তুমি ব্যাপারটা বোঝো, কেউ একজন শুধু মাস্টার ডিগ্রি করেছে, নেট পাস করেছে, সে এখন পিএইচডির জন্য চেষ্টা করছে, তারপর সে মনে করছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আর একটা স্টুডেন্ট যদি মাস্টার ডিগ্রি করলো, নেট করলো, তার সাথে যদি তার এরকম কোনো একটা রিসার্চ ইনস্টিটিউটে কাজ করার অভিজ্ঞতা থাকে 1-2 বছরের জন্য, তাহলে, এবং সেখানে সে থাকতে থাকতে বিভিন্ন সেমিনার, কনফারেন্স এগুলো যদি অ্যাটেন্ড করে, তাহলে তার কিন্তু অপরচুনিটিটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তুমি নিজে বলো, একজন মাস্টার ডিগ্রি প্লাস নেট করে বসে আছে, আরেকজন মাস্টার ডিগ্রি নেট করে তার সাথে সাথে পিএইচডি করার আগে সে বিভিন্ন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছে, বা পিএইচডি কমপ্লিট করার পর রিসার্চ অ্যাসোসিয়েট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। এবার সেই দুজনের মধ্যে দুজনেই যদি এবার চলে যায় কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউ দিতে, তাহলে কাকে আগে নির্বাচন করা হবে বা কাকে আগে চিহ্নিত করা হবে, সেটা আগে তুমি বলো। যার এক্সপিরিয়েন্স, যার যোগ্যতা বেশি, তাকে নিয়োগ করা হবে। কিন্তু আমরা এইগুলো কিছু ভাবি না, আমরা শুধুমাত্র নিজেদের নেগেটিভ জিনিসগুলোকে নিয়েই পড়ে থাকি, যার কারণে আমাদেরকে ঘরে বসে থাকতে হয় এবং ডিপ্রেশন আমাদেরকে কুড়ে কুড়ে খায়। কিন্তু এই জিনিসগুলোকে এক্সপোজ করতে হবে, এই জিনিসগুলোকে এক্সপ্লোর করতে হবে, এই জিনিসগুলোকে বের করে আনতে হবে যে আমি আমার সাবজেক্টে নেট কোয়ালিফাই করার পর আর কি কি জিনিস আমি করতে পারি, যেটাকে আমার একাডেমিক কেরিয়ারে, আমার টিচিং স্কিলকে, আমার রিসার্চ স্কিলকে, আমার লেখালেখি স্কিলকে যাতে আরও বেশি ডেভেলপ করে। তারপর তুমি যদি দেখতে পারো, সেটা হচ্ছে কর্পোরেট ও আন্তর্জাতিক সংস্থা। তুমি একজন কর্পোরেট সংস্থাতেও কাজ করতে পারো। দেখো, এখন বিভিন্ন কর্পোরেট এজেন্সি রয়েছে, সেখানে আমি তোমাদের আগেই বলেছি R&D বলে একটা সংস্থা হয়, R&D বলে একটা ডিপার্টমেন্ট হয়, যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, R&D। তাহলে এই R&Dতে কারা কাজ করে? R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যারা কাজ করবে, তাদের নিশ্চয়ই তাদের কোনো একটা সাবজেক্ট সম্পর্কে বা টপিক সম্পর্কে তার ডেপথে আইডিয়া রয়েছে, নলেজ রয়েছে। ধরো আমি তোমাকে বললাম কোনো একটা সংস্থা, তার মার্কেটিং ডিপার্টমেন্টে R&Dতে লোক নেওয়া হবে। তার মানে কি, সে যে প্রোডাক্টটা বানাচ্ছে, সেই প্রোডাক্টটা কারা কিনতে চাইছে, কোথায় গেলে বিক্রি হবে, কিভাবে সেল হলে সেইটা ভালো সেল হবে, তাহলে সেইটা করতে গেলে তোমার মার্কেটিং স্কিল বা মার্কেটিং ডিপার্টমেন্টে তোমার একটা ভালো নলেজ থাকতে হবে। তো যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছো, ম্যানেজমেন্ট নিয়ে যারা ধরো নেট পাস করলে, তো এরকম ধরনের যারা লোকজন রয়েছে, তারা অবশ্যই এই সেগমেন্টটাকে এক্সপ্লোর করতে পারো। কারণ এই সেগমেন্টে গেলে তোমার কিন্তু নিজের যে স্কোপটা, অপরচুনিটি, সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো তোমরা তাহলে বুঝতে পারছো যে যারা যারা নেট কোয়ালিফাই করবে বলে ভাবছো বা নেট কোয়ালিফাই করে রয়েছো, তাদের কিন্তু প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
প্রফেসর হওয়ার আগেও অনেক জায়গা রয়েছে এক্সপ্লোর করার, এবং যেখান থেকে তুমি শুধুমাত্র কাজই করবে না, সেখান থেকে কিন্তু একটা ভালো ইনকামও জেনারেট করতে পারবে। তোমার পড়াশোনাও চললো, তোমার স্কিলও ডেভেলপ হলো, তোমার ইনকামও হলো, সাথে সাথে তোমার কেরিয়ারের যে অপরচুনিটি সেগুলো কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকলো। তাই তোমাদেরকে আমি বারবার বলবো যে শুধুমাত্র নেট কোয়ালিফাই করলাম, আমি ঘরে বসে রয়েছি, কবে পিএইচডিতে চান্স পাবো, কবে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব, সেই জন্য ঘরে চাতক পাখির মতো বসে আছি, সেই দিন নেই, সেই দিন চলে গেছে। সেই দিনের আশায় বসে থাকলে চলবে না। এখন কম্পিটিশন অনেক হাই, কেউ যদি 2 স্টেপে গিয়ে থাকে তোমাকে 4 স্টেপে গিয়ে থাকতে হবে। এবং তার জন্য তোমাকে কি করতে হবে, নেট পাসটা করার পর তোমাকে এই সমস্ত জিনিসগুলোকে এক্সপ্লোর করতে হবে যে আমি আমার সাবজেক্টটা কি। আমার সাবজেক্ট যদি আমি ধরে নিই লিটারেচার, তাহলে আমার সাবজেক্টের লেখালেখির সেগমেন্টটা ভালো, তাহলে আমাকে নিশ্চয়ই কোনো প্রকাশনার আন্ডারে বা প্রকাশক যে সমস্ত সংস্থাগুলো রয়েছে সেখানে আমি একজন এডিটর বা একজন কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে পারি। সেখান থেকে আমার লেখার স্কিল ডেভেলপ করবে, সেখান থেকে বিভিন্ন টিচারদের সাথে আমার কানেকশন ভালো বিল্ড আপ হবে, সেখান থেকে আমার নলেজ বাড়বে, স্কিল ডেভেলপ হবে। আমি যদি ম্যানেজমেন্ট নিয়ে পড়ি তাহলে আমাকে এই সমস্ত কর্পোরেট সংস্থা R&D ডিপার্টমেন্টে আমাকে কাজ করতে হবে। যদি আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থাকি কমপ্লিটলি, তাহলে আমাকে কোনো রিসার্চ ইনস্টিটিউটে গিয়ে একজন রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কিছুদিন কাজ করতে হবে, কিছু বছর, যাতে রিসার্চ কীভাবে হয় না হয় সেই সম্পর্কে আইডিয়া আমার তৈরি হয়। এই এতগুলো জিনিস আমি তোমাদেরকে বললাম, যেখানে লিটারেচার, যেখানে সায়েন্স, যেখানে কমার্স, সমস্ত সাবজেক্টের ছেলেমেয়েরা কি করতে পারবে, নিজেদের জন্য যে মানে স্কোপগুলো সেইগুলোকে কিন্তু বাড়াতে পারবে এবং তার যে অপরচুনিটি সেই অপরচুনিটি বিল্ড আপ করতে পারবে। তো এবার তোমাদেরকে মেন যে কথাটা আমি বলবো যে তুমি তাহলে মূল শিক্ষা যদি তোমরা মনে করো যে, এবার অনেকের মধ্যে এটা ব্যাপারটা থাকে যে আমি শুধু পড়াতেই ভালোবাসি, আমি শুধু টিচিং স্কিলই ভালোবাসি, আমার মধ্যে আর অন্য কিছু নেই, মানে আমি আর রিসার্চের দিকে যেতে চাই না, আমি কোনো কর্পোরেট সংস্থাতেও যেতে চাই না, মানে R&Dতেও আমি কাজ করতে চাই না, আমি লেখালেখিও খুব একটা করতে চাই না, আমি শুধু পড়াতেই ভালোবাসি, আমি শুধু পড়াবো। তাহলে তোমার জন্য নেট পাস করার পর কি অপশন খোলা থাকে? তাহলে তুমি একটা কাজ করতে পারো, যেটা ইউজিসি নেট কোয়ালিফাই করার পর, নেট কোয়ালিফাই হয়ে গেছে মানে তুমি বিভিন্ন কলেজে একজন গেস্ট ফ্যাকাল্টি হিসেবে পড়ার যোগ্যতা মিনিমাম তোমার অর্জন হয়ে গেছে। তাহলে তুমি বিভিন্ন কলেজগুলোতে একজন অতিথি মানে গেস্ট লেকচারার বা অতিথি শিক্ষক যিনি থাকেন, গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করার জন্য চেষ্টা করতে পারো। এতে করলে কি হবে, তোমার যে পড়ানোর স্কিলটা, সেই স্কিলটা কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হবে। তুমি ধরো কোনো একটা সাবজেক্টে নেট পাস করেছো, এবার তুমি চাইছো যে আমি পড়াতে চাই, আমি অন্যান্য কাজ নয়, আমি শুধু পড়াতে ভালোবাসি, আমি পড়াতেই চাই। তাহলে তুমি বিভিন্ন কলেজগুলোতে চলে যাও এবং সেখানে তোমার সিভি জমা করো এবং চেষ্টা করো যে সমস্ত জায়গায় ভ্যাকেন্সি আসছে সেখানে অ্যাপ্লাই করার, যাতে তুমি একজন গেস্ট ফ্যাকাল্টি হিসেবে সেখানে কাজ করতে পারো। এবার তুমি বলবে স্যার গেস্ট ফ্যাকাল্টির মাইনে অত বেশি নয়। আমি তোমাকে আবারও বলছি যে নেট পাস করে ঘরে বসে থাকার থেকে কেরিয়ারটা যে শুরু করাটা দরকার, সেটা যত টাকাই হোক কেরিয়ার শুরু করা দরকার। আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়বে, এক্সপোজার পাবে, নেটওয়ার্কিং তৈরি হবে, তোমার ইনকামও বাড়বে, তোমার স্কিলও ডেভেলপ করবে, তুমি কেরিয়ারও সামনের দিকে এগিয়ে যাবে। তাই তোমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কেরিয়ারকে স্টার্ট করা, কেরিয়ারটাকে স্টার্ট করা। ঘরে বসে থাকলে হবে না। তুমি একটা পরীক্ষা দিয়ে, সর্বভারতীয় পরীক্ষায় পাস করেছো মানে তুমি এলিজিবল হয়েছো এই সমস্ত সেগমেন্টগুলোতে, তা সেগুলোকে এক্সপ্লোর না করে ঘরে বসে থাকার কোনো মানেই থাকে না। তাহলে তুমি গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করতে পারো, না হলে তুমি বিভিন্ন শিক্ষাদানকারী সহকারী, মানে বলতে বিভিন্ন এনজিও যেগুলো রয়েছে সেই সমস্ত এনজিওতে গিয়ে কাজ করতে পারো। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অনলাইন এডুকেটর। একজন আমার কোনো একটা ভিডিও সেকশনে কমেন্ট করেছিলে যে আমি তোমাদেরকে বিভিন্ন স্কোপগুলোর কথা বলছি, কিন্তু আমি নিজেই কোন জায়গায় কাজ করছি বা কী করছি। দেখো, আমি তোমাকে নিজের উদাহরণ দিয়ে বলছি। আমি নিজে আমার জিওগ্রাফি সাবজেক্টে 5বার নেট কোয়ালিফাই করেছি। তাহলে এই পরীক্ষাটা কোয়ালিফাই করে আমি কিন্তু ঘরে বসে নেই, আমি কিন্তু একজন অনলাইন এডুকেটর হিসেবে একটি সর্বভারতীয় সংস্থাতে আমি কিন্তু একটা কর্মে রত রয়েছি, মানে কাজ করছি। তাহলে আমিও তো নেট কোয়ালিফাইড, আমিও তো মাস্টার ডিগ্রি করেছি, নেট কোয়ালিফাই করেছি, 5বার নেট কোয়ালিফাই করেছি। আমি শুধুমাত্র মনে করি যে আমি টিচিং স্কিল আমার ভালো, আমি পড়াতে ভালোবাসি, সেই কারণের জন্য আমি এই সমস্ত সেগমেন্টগুলোকে এক্সপ্লোর করেছি। আমি গেস্ট ফ্যাকাল্টি হিসেবে করানোর চেষ্টা করেছি, আমি একটি স্কুলেও বিভিন্ন, মানে কলকাতার একটা বিখ্যাত স্কুলের মধ্যে বেশ কিছুদিন পড়িয়েছি। আমি এখন বর্তমানে অনলাইন এডুকেটর সিস্টেমে অনলাইনে পড়াচ্ছি। তো আমার যেটা সেগমেন্ট, আমি শুধুমাত্র ওই প্রফেসর হব বলে সেই আশায় বসে না থেকে আমিও কিন্তু নিজে বিভিন্ন সেগমেন্টগুলোকে ট্রাই করছি, স্কোপগুলোকে খুঁজে বের করার চেষ্টা করছি, এবং সেই অনুযায়ী আমি কিন্তু নিজের স্কিলটাকেও ডেভেলপ করছি, পড়ানোর স্কিলকে ডেভেলপ করছি। আমি কিন্তু ঘরে বসে নেই।
তাহলে তোমরা যারা নেগেটিভিটির মধ্যে থাকো সেইটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, কারণ তুমি দেখবে যে তুমি যতক্ষণ নিজে না পজিটিভ কোনো জিনিসের মধ্যে দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত যে যতই বলুক তুমি এগোতে পারবে না। পজিটিভ জিনিসটাকে তোমাকে নিজেকে খুঁজে বার করতে হবে। নেক্সট ধরো তোমাকে আরো কতগুলো স্কোপ আমি বলতে পারি, যেমন ধরো তুমি যদি মনে করো যে রিসার্চ লাইনে যাবে, তুমি একাডেমিক গবেষক বা সায়েন্টিস্ট বা রিসার্চ হিসেবে যাবে, তো সেক্ষেত্রে সেই দিকটাও তুমি দেখতে পারো। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের রয়েছে বিশেষ করে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট হতে চলেছে। যারা ধরো মনে করছে যে কিছু নলেজ তৈরি করবে, রিসার্চ করবে, তো আমি যেরকমভাবে বললাম তোমাদেরকে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট, সেই সমস্ত রিসার্চ ইনস্টিটিউটগুলোতে একজন রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করতে পারো। বা অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটিতে তুমি দেখবে, সরকারি বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রজেক্ট আসে, বিভিন্ন প্রফেসরের আন্ডারে প্রজেক্ট আসে, সেই সমস্ত নেট পাস করে সেই সমস্ত প্রজেক্টেও তুমি জয়েন করতে পারো। সেটা 1 বছর 2 বছর 3 বছরের প্রজেক্ট হয়, সেই সমস্ত প্রজেক্টগুলো জয়েন করো। সেখানে তুমি প্রজেক্টের মাধ্যমে রিসার্চের কাজও শিখতে পারবে, প্লাস তার সাথে সাথে তুমি কিন্তু মাসে একটা ভালো টাকা ফেলোশিপ বা টাকাও বা স্টাইফেনও তুমি কিন্তু পাবে। এতে করে কি হবে, তোমার ফিনান্সিয়াল স্টেবিলিটিও চলবে, সাথে সাথে তোমার স্কিল ডেভেলপমেন্টও চলবে। এগুলো তোমাকে ভাবতে হবে। নেক্সট তার সাথে সাথে ডেটা অ্যানালিসিসে কাজ করতে পারো, কন্টেন্ট রাইটার বা একাডেমিক এডিটর, যেটা আমি আগেই বললাম, একটা কোনো ভালো প্রকাশনার আন্ডারে বা প্রকাশক যে সমস্ত সংস্থাগুলো রয়েছে সেখানে তুমি একজন একাডেমিক কন্টেন্ট রাইটার হিসেবেও কিন্তু কাজ করে নিতে পারো। ঠিক আছে, এইবার সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তাহলে কি, যে গবেষণা সহকারীর জন্য তোমাকে, তুমি যদি মনে করো যে আমি গবেষণা বা গবেষক হতে চাই বা সায়েন্টিস্ট হতে চাই, তাহলে তুমি পিএইচডি করো। পিএইচডি করে একজন একাডেমিক গবেষক হিসেবে তুমি কাজ করতে পারো। তাহলে অবশ্যই যারা যারা আমার ভিডিওটা শুনছেন, আপনারা কেউ যারা আমার থেকে বয়সে বড় বা আমার সমবয়সীও আছো যারা, তাদেরকে আমি বলতে পারি যে তোমরা ধরো নেট পাস করে জেআরএফ করে তোমাদের পিএইচডি হয়ে গেছে, তো পিএইচডি হয়ে যাওয়া মানে শুধুমাত্র যে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব বলেই বসে থাকবো তা কিন্তু নয়। তোমার কিন্তু, তুমি যদি মনে করো যে আমার সায়েন্স বেস সাবজেক্ট, তাহলে আমি একজন সায়েন্টিস্ট হতে চাই, তাহলেও তার জন্য বিভিন্ন স্কোপ অপরচুনিটি রয়েছে, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, সেই দিকটাও তোমাকে কিন্তু এগোতে হবে, বা সেই দিক অনুযায়ী তোমাকে কিন্তু তুমি নিজের কেরিয়ারকে রেডি করতে পারো। বা কন্টেন্ট রাইটার বা একাডেমিক রাইটার, লেখক বা প্রকাশক, যেটা আমি অলরেডি আগেই তোমাদের বলে দিয়েছি। তাহলে তুমি যদি দেখো এতগুলো সেকশন তোমার জন্য কিন্তু নেট পাস করার পর তুমি খুলে যাচ্ছে। এরপর তুমি যদি মনে করো যে তুমি সরকারি সংস্থায় কেরিয়ার বানাতে চাও, তাহলে জ্ঞানের মাধ্যমে জাতি সেবা করো, মানে বিভিন্ন রকম তোমার যদি মনে হয় যে তুমি কোনো সরকারি সংস্থাতে নিজের কেরিয়ার তৈরি করতে চাও নেট পাস করার পর, তাহলে তুমি কাজ করতে পারো বিভিন্ন এনজিওর হিসাবে, প্রথমে কাজ করে অভিজ্ঞতা বানিয়ে তারপর বিভিন্ন সরকারি সংস্থাগুলোতে তুমি কাজ করতে পারো। তার সাথে সাথে শিক্ষা সংক্রান্ত প্রশাসক হিসেবে তুমি কাজ করতে পারো, মানে স্কুল ইন্সপেক্টর বা স্কুল এসআই পদে যারা রয়েছে তাদের সেই সমস্ত সেগমেন্টে যেতে পারো। আন্তর্জাতিক সুযোগ, বিশ্বব্যাপী যান, মানে বিভিন্ন ইন্টারন্যাশনাল সেমিনার কনফারেন্স যেগুলো রয়েছে সেইগুলোতে তুমি অ্যাটেন্ড করতে পারো। তার সাথে সাথে কর্পোরেট ট্রেনার মানে তুমি ধরো কোনো একটা সাবজেক্টে, ধরো আমি কথা বললাম, এই যে দেখবে বিভিন্ন কোম্পানি এইচআর যারা হয়, তার মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অফিসার যারা হয়, তারা যদি এই হিউম্যান রিসোর্স নিয়ে পড়াশোনা করে এবং তার সাথে সাথে সেটা নিয়ে নেট কোয়ালিফাই করে, তাহলে এই সেগমেন্টটাও কিন্তু তাদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি হয়, যে একটা কোম্পানির এইচআর হিসেবে তুমি কিন্তু কাজ করে নিতে পারবে। ঠিক আছে, তো এতগুলো অপরচুনিটি তোমরা দেখছো যে তোমাদের জন্য কিন্তু খুলে যাচ্ছে। তাহলে আমি যদি তোমাদেরকে পুরো জিনিসটাকে একটা তুলনামূলক আলোচনা করে দিই, যে অধ্যাপনা, গবেষণা, প্রকাশনা এবং নেতৃত্ব, এই চারটেকে যদি আমি দেখি, তাহলে তুমি দেখতে পাবে যে অধ্যাপনার মূল লক্ষ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে গাইড করা, যারা পড়াশোনা মানে পড়ায়, কলেজে পড়ায়। গবেষণার মূল লক্ষ্য হচ্ছে নতুন কিছু উন্মোচন করা, নতুন কিছু খুঁজে বার করা। এবং প্রকাশনা মানে চিন্তাধারার রূপ দেওয়া, মানে কোনো বই বা কিছু পাবলিশ করা। আর নেতৃত্ব মানে সিস্টেম পরিচালনা করা, মানে যারা কোম্পানির কোনো এইচআর হয়, এইচআর লেভেলে যারা কাজ করে, মানে যারা ম্যানেজার হয়, এইচআর হয়, যারা কি করে বিভিন্ন সবাইকে নেতৃত্ব দান করে, লিডারশিপ দেয়, সেই সমস্ত সেক্টরে কিন্তু তুমি যেতে পারবে। এবার এর মানে এইটাই নয় যে তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে সব কিছু অপরচুনিটি কিন্তু পাবে। এই ভিডিওতে অনেকে এটাও মনে করতে পারে যে স্যার আমার তো জিওগ্রাফি সাবজেক্ট বা আমার তো হিস্ট্রি সাবজেক্ট, তাহলে আমি এই নেতৃত্বের কাজটা কী করে করবো? তোমাকে এইটুকুন সেন্স তোমাকে মাথায় লাগাতে হবে যে এই সেগমেন্টটা আমি মূলত কাদের জন্য বলছি, যারা মোটামুটি কর্পোরেট সেক্টরে কাজ করতে চায়, যারা কমার্স লেভেলের রয়েছে তাদের জন্য বলতে চাইছি। প্রকাশনা সংস্থাটা মূলত কাদের জন্য বলতে চাইছি, যারা বেঙ্গলি, ইংলিশ, যারা লিটারেচার সাবজেক্টে তাদের জন্য বলতে চাইছি। যারা গবেষণা বা
সাবজেক্টটা কাদের জন্য বলতে চাইছি, যারা ধরো সায়েন্স বেসড সাবজেক্ট রয়েছে, সেই সায়েন্স বেসড সাবজেক্টে তোমরা যদি মনে করো যে কোনো রিসার্চ ইনস্টিটিউটে গিয়ে আমি গবেষণার কাজ করব, সেটা তুমি করতে পারো। আর যদি অধ্যাপনা ব্যাপারটা কি বলছে, অধ্যাপনা ব্যাপারটা যে কোনো সেগমেন্টে হও, তুমি যদি মনে করো কলেজে পড়াবে, তাহলে তুমি যে কোনো সেগমেন্ট বা যে কোনো স্ট্রিম থেকে তুমি যেতে পারো। এছাড়া তোমার কি বলছে, অধ্যাপনা, কাজের পরিবেশ, বিশ্ববিদ্যালয় বা কলেজ ইউনিভার্সিটি। আর গবেষণা হচ্ছে কোনো ল্যাবে কাজ করতে পারো। প্রকাশনা বলতে কোনো স্টুডিও বা রিমোট বা কোনো অফিসে তুমি কাজ করবে। আর নেতৃত্ব বলতে কোনো কর্পোরেট অফিসে তোমার কাজ হবে। অধ্যাপনা কি বলছে, অনুপ্রাণিত শিক্ষার্থী এখানে অনুপ্রাণিত হবে, এখানে পলিসি ও পেপার থাকবে, এখানে বই পাবলিশড হবে, এখানে প্রাতিষ্ঠানিক বৃদ্ধি, এই সমস্ত ব্যাপারগুলো থাকবে, মানে ইনক্রিমেন্ট বা তোমার মানে কোম্পানিতে তোমার পজিশন বাড়বে, প্রমোশন হবে, এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে এখানে ঘটবে। ঠিক আছে, এবার তোমাকে চুজ করে নিতে হবে যে তোমার জন্য কোন সেগমেন্টটা বেটার। তোমার যদি সাবজেক্ট হয় হিস্ট্রি, জিওগ্রাফি নয় হিস্ট্রি ধরো, বা ধরো পলিটিক্যাল সায়েন্স ধরো, বা এই ধরনের সাবজেক্ট যদি থাকে, তাহলে অবশ্যই তুমি এইটা দেখতে পারো। প্রকাশনা সেগমেন্টটা আমি যেটা বললাম সেটা দেখতে পারো নেট পাস করার পর। তুমি যদি মনে করো তোমার সাবজেক্ট হচ্ছে বাংলা, ইংরেজি, সংস্কৃত, এই সমস্ত সাবজেক্ট, তাহলে তুমি কি করতে পারো, তাহলে তুমি এই প্রকাশনা সংস্থাই দেখতে পারো, বাংলা, ইংরেজি, তারপর আমি কি বললাম হিস্ট্রি, তারপর সংস্কৃত, প্রকাশনা সংস্থা। তুমি যদি মনে করো তোমার সাবজেক্ট সায়েন্স বেসড, মানে ধরো জুলজি, বটানি বা বায়োলজি, বা ধরো তোমার জিওগ্রাফি, কেমিস্ট্রি, তাহলে তুমি এই গবেষণা সংস্থাটা দেখো। আর যদি তোমার মনে হয় যে তুমি কমার্স সেগমেন্ট থেকে, ম্যানেজমেন্ট, কমার্স, এইগুলো থেকে তুমি নেট পাস করতে চাও, তাহলে তুমি এই সেগমেন্টটা দেখতে পারো। ঠিক আছে, বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলোকে তুমি দেখতে পারো। আর যদি তোমার মনে হয় অধ্যাপনা মানে পড়ানোর সেগমেন্টে তুমি যাবে, তাহলে তুমি নেট পাস করে বিভিন্ন কলেজগুলোতে একজন গেস্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করতে পারো। গেস্ট ফ্যাকাল্টি থেকে, বা তোমার যদি মনে হয় কলেজে গেস্ট ফ্যাকাল্টি পাচ্ছ না, কোনো এনজিওতে কাজ করতে পারো। তোমার যদি মনে হয় এনজিও পাচ্ছি না, তাহলে তুমি অনলাইন সেগমেন্ট বা অনলাইন এডুকেটর সেগমেন্টে তুমি কিন্তু পড়াতে পারো। ঠিক আছে, তো এতগুলো সেগমেন্ট কিন্তু তোমার জন্য ওপেন রয়েছে, যেগুলো তুমি নিজে করতে পারবে। ঠিক আছে, তো এই ধারণাটা আশা করি তোমাদের মধ্যে থেকে দূর হয়ে গেল, যে নেট পাস করলে শুধুমাত্র, স্যার বলছেন আগের দিন যে পিএসইউ জবের কথা তোমাদেরকে বলেছিলাম, অনেকেরই মধ্যে ধারণা ছিল যে স্যার সায়েন্স, কমার্স, আর্টস অত সুযোগ পায় না, সায়েন্সের কয়েকজন হয়তো সুযোগ পায়, সবাই এই সুযোগগুলো পায় না। তো আজকে তার জন্য স্পেশালি এই পিপিটিটা তোমাদের জন্য আমি রেডি করেছি, মানে এই ইনফরমেশনটা তোমাদের জন্য রেডি করেছি, যেখানে সায়েন্স, আর্টস, কমার্স, লিটারেচার সবার জন্য অপরচুনিটি কী কী রয়েছে সেটা আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের বলে দিলাম। যেখানে এই ভিডিওটা দেখে আশা করি কেউ এই কথাটা বলতে পারবে না তোমরা যে শুধুমাত্র সায়েন্সের ছেলেমেয়েরা এই সুযোগগুলো পাবে, তা কিন্তু নয়। এই সমস্ত সেক্টরগুলো কিন্তু তোমরা যে কোনো স্ট্রিমের হও, সবাই কিন্তু এই ধরনের সুযোগগুলোকে এক্সপ্লোর করতে পারবে। ঠিক আছে, তার জন্য তোমার কি করা দরকার, তার জন্য কিন্তু তোমাকে নেটটা ক্লিয়ার করাটা খুব দরকার। এটা কিন্তু মাথায় রাখবে যে নেট যদি তুমি ক্লিয়ার না করো, তুমি কিন্তু এই সমস্ত জায়গাগুলো পৌঁছাতে পারবে না। যেমন আমি তোমাকে বলি, তুমি যদি গেস্ট ফ্যাকাল্টি পড়াতে চাও, শুধু মাস্টার ডিগ্রি বেসিসে হবে না, নেট পাস করতে হবে। তুমি কোনো প্রকাশনী সংস্থায় কাজ করতে চাও, সেখানে তোমার যদি নেট থাকে, তাহলে একটা সাবজেক্টে তোমার স্পেসিফিক স্কিল আছে বলে মনে করা হবে, এবং তুমি কাজের সুযোগটা বেশি করে পাবে। তুমি যদি মনে করো যে তুমি কোনো এতে কাজ করবে, মানে তুমি যদি মনে করো কোনো রিসার্চ ইনস্টিটিউটে কাজ করবে একজন রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে, সেখানেও কিন্তু তোমার নেট কোয়ালিফাই থাকতে হবে। তাই অবশ্যই নেট কিন্তু তোমাকে পাস করতেই হবে। যদি তুমি মনে করো একাডেমিক দিকে আমি একদম ভালো জায়গায় কাজ করব বা এগোবো, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই করে নেট বা সেট পাস করতে হবে। কারণ আমি বলবো নেটটা পাস করাই বেশি দরকার, কারণ নেট পাস করলে তোমার অপরচুনিটি বা স্কোপ এগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা বাড়বে। এবং অবশ্যই যদি তোমার মনে করো যে তোমার নেট ক্লিয়ার করাটা দরকার, কারণ নেট পরীক্ষাটা বছরে দুবার হয়, জুনে এবং ডিসেম্বরে, আর সেট পরীক্ষা একবারই হয় ডিসেম্বর মাসে। তো জুনের পরীক্ষা হয়ে গেছে, আপকামিং এখন ডিসেম্বরে নেট বা সেটের পরীক্ষা রয়েছে। তোমার যদি মনে হয় যে সেই পরীক্ষাটা তোমার ক্লিয়ার করাটা দরকার, কারণ নেটটা ক্লিয়ার হলে বা সেটটা ক্লিয়ার হলে তুমি মনে করতে পারো যে তোমার এই অপরচুনিটিগুলো তুমি পাবে, ঘরে বসে থাকতে হবে না। যারা শুধু মাস্টার ডিগ্রি করে ঘরে এখন এই মুহূর্তে বসে আছো, তাদের এটাই মনে হচ্ছে যে শুধু স্যার যদি নেটটা আমি কোয়ালিফাই করে নিতাম, তাহলে তো হয়তো এই সুযোগগুলো আমি পেতাম। মনে হচ্ছে, ঠিকই মনে হচ্ছে। যদি মনে হয়ে থাকে ভিডিওটা এইখানে পজ করে কমেন্ট সেকশনে লেখো, হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন। ঠিক আছে, কারণ তোমাদের মতো জায়গায় একদিন আমিও ছিলাম, কিন্তু আমি নিজেকে নেট কোয়ালিফাই করলাম, অপরচুনিটি পেলাম, তবে কিন্তু নিজেকে স্কোপ বাড়াতে পারলাম। কিন্তু আমার যদি শুধুমাত্র মাস্টার ডিগ্রিই থাকতো, তাহলে কিন্তু অপরচুনিটিগুলো আমি পেতাম না। তাই তোমাদেরকেও আমি বলছি যে নেটটা কোয়ালিফাই করে নাও, কারণ নেট কোয়ালিফাই করলে কিন্তু তুমি মাস্টার ডিগ্রি যে শুধু কোয়ালিফাই করে বসে আছো, সেখান থেকে তুমি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবে। আর তার জন্য আমাদের, তোমার যদি সাবজেক্ট যে কোনো সাবজেক্টই হোক না কেন, হিস্ট্রি বলো, বাংলা বলো, ইংরেজি বলো, যে কোনো সাবজেক্ট হোক না কেন, সেই সাবজেক্টের
পেপার 1 এবং পেপার 2 দুটো নিয়ে নেট সেট পরীক্ষা হয়, নিশ্চয়ই সবাই তোমরা জানো। পেপার 1টা হচ্ছে কমন একটা পেপার, যে পেপারটা তোমার সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে কমন, সে হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, ইংরেজি যে কোনো সাবজেক্টে কমন। তাই অবশ্যই করে তোমার যদি সাবজেক্ট জিওগ্রাফি বাদে অন্যান্য সাবজেক্ট হয়ে থাকে এবং সেখানে পেপার 1টা তোমার খুবই গুরুত্বপূর্ণ জায়গায়, পেপার 1টা তোমাকে রেডি করাটা দরকার যদি মনে করো, তাহলে আমাদের এখানে আমি নিয়ে চলে এসেছি আড্ডা 24/7 বেঙ্গলিতে নেট জেআরএফ এবং ডাব্লিউবি সেট নিশ্চিত সাফল্য ব্যাচ 2.0, যেখানে তুমি পেপার 1-এ কমপ্লিট তুমি ব্যাচ পেয়ে যাবে, কমপ্লিট রেকর্ডেড সেকশন তুমি পাবে, যেখানে পেপার 1-এ 10টা ইউনিটকে ফুল কমপ্লিট করে দেওয়া আছে, তার সাথে মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের পেপার থেকে শুরু করে এভরিথিং তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তাই পেপার 1-এ ব্যাচটা যারা যারা জিওগ্রাফি বাদে অন্যান্য সাবজেক্টের রয়েছে তারা পেপার 1 ব্যাচটা নিয়ে নাও, কারণ নিজের সাবজেক্টটাকে তোমরা তো কম বেশি সবাই পড়ো, কিন্তু পেপার 1টা কিন্তু তোমাদের বাদ থেকে যায়, আর যার জন্যই কিন্তু প্রচুর ছেলেমেয়ে পিছিয়ে যায়। তাই পেপার 1টাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, তাই অবশ্যই পেপার 1-এর ব্যাচটাকে কিন্তু পারচেস করে নাও। কিভাবে নেবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর যদি কারোর মনে সাবজেক্ট জিওগ্রাফি হয়ে থাকে, এবং তোমরা জানো সবাই যে আমার নিজেরও সাবজেক্ট জিওগ্রাফি, তাই পেপার 1 প্লাস জিওগ্রাফি যদি তুমি একসাথে পড়তে চাও, যে স্যার আপনার কাছে আমার সাবজেক্ট জিওগ্রাফি, তাহলে আমি পেপার 1 জিওগ্রাফিটা একসাথে আপনার কাছে রেডি করব, যাতে আমার আর কোনো টেনশন না থাকে, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই চলবো, যাতে করে আমার নেট সেটটা হয়ে যায়। তাহলে তুমি অবশ্যই করে পেপার 1 অ্যান্ড পেপার 2 মিলিয়ে যে জিওগ্রাফির ব্যাচটা আছে সেটা নিতে পারো, যেখানে তুমি লাইভ প্লাস রেকর্ডেড, লাইভ ক্লাসও পাবে, সাথে সাথে রেকর্ডেড ক্লাসও, মানে পেপার 1টা রেকর্ডেড ফরম্যাটে পাবে এবং পেপার 2 জিওগ্রাফিটা 100% লাইভ ফরম্যাটে পাবে, পুরোপুরি লাইভ সেগমেন্টে। আমি তোমাদেরকে পুরো জিওগ্রাফির যে 10টা ইউনিট আছে পড়িয়ে দেবো, যেখানে ফুল পিডিএফ তুমি পেয়ে যাবে, তোমাকে একটা বই কেনার প্রয়োজন পড়বে না, নটা এমসিকিউ বই, থিওরি বই, কিচ্ছু কেনার প্রয়োজন নেই, সব কিছু তুমি এখানে পাবে। আমি নিজে যেটা পড়ে পাস করেছি তোমাকেও সেইটাই আমি প্রোভাইড করব, যাতে করে তোমার কি হয় কোনো রকম সমস্যা যাতে না হয়। এবার এই ব্যাচটা নেওয়ার জন্য তুমি অবশ্যই করে আমাদের যে আড্ডা 24/7 অ্যাপটা রয়েছে, অ্যাপটা ইনস্টল করবে। কি করে করবে? প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে চলে গিয়ে এই লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগো দিয়ে আড্ডা 24/7 যে লেখাটা পাবে, গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশন বলে তুমি পাবে, সেইটাকে অবশ্যই করে ইনস্টল করে নাও। অ্যাপটা ইনস্টল করে তোমার মোবাইলে ওটিপি আসবে, ফোন নাম্বার ওটিপি দিয়ে তুমি লগ ইন করে নেবে। লগ ইন করার পরেই দেখবে তুমি এরকম একটা পেজ দেখতে পাবে, সিলেক্ট ইউর এক্সাম, ঠিক আছে। এই সিলেক্ট ইউর এক্সাম থেকে তুমি দেখবে এসএসসি, রেলওয়ে, টিচিং, ইউজিসি, সিএসআইআর, অনেকে কি করছো ইউজিসি নেট হিসেবে এইটাকে সিলেক্ট করে ফেলছো, কিন্তু এইটাকে কেউ সিলেক্ট করবে না। তুমি দেখবে নিচে স্টেট এক্সাম বলে একটা অপশন আছে, স্টেট এক্সাম, এই স্টেট এক্সামটা ক্লিক করবে। স্টেট এক্সামটা ক্লিক করার সাথে সাথেই দেখবে নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল বলে অপশন চলে আসবে, এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তখন ক্লিক করবে, বোঝা গেল? তাহলে সিলেক্ট ইউর এক্সাম থেকে নিচে স্টেট এক্সাম, স্টেট এক্সাম থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তুমি কি করবে? ক্লিক করবে। এবার ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার সাথে সাথে তুমি দেখবে ওপরের দিকে তোমার অপশনটা ওয়েস্ট বেঙ্গল বলে চলে আসবে, ঠিক আছে। এবার এই ওয়েস্ট বেঙ্গল লেখাটায় তুমি যদি দেখবে নিচের দিকে ড্রপ ডাউন অ্যারো আছে, তুমি ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলেও দেখতে পাবে যে তোমার এটা ওয়েস্ট বেঙ্গল রয়েছে কিনা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। যদি এখানে ওয়েস্ট বেঙ্গল হয়ে যায় তাহলে আর কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, এটাও ক্লিক করার দরকার নেই তোমার। যদি দেখবে এখান থেকে স্টেট এক্সাম থেকে ওয়েস্ট বেঙ্গল করেছো মানে এই জায়গাটা ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে, তাহলে আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। এবার তুমি দেখবে নিচের দিকে যে স্টোর অপশন আছে, স্টোর, এই স্টোর অপশনটায় তুমি ক্লিক করবে, দেখবে একদম নিচের বাঁ দিকের কোণার, ডান দিকের কোণার দিকে স্টোর বলে অপশন আছে, এই স্টোর অপশনে তুমি ক্লিক করবে। স্টোর অপশনে ক্লিক করার সাথে সাথেই তুমি দেখবে তোমার কাছে এরকম অপশন খুলে যাবে, যেখানে তুমি দেখবে বেস্ট সেলার বলে অপশন দেবে, তার নিচে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে অপশন আসবে। এই ফাইন প্রোডাক্ট বাই এক্সামের পাশে দেখবে ভিউ অল বলে অপশন আছে, এই ভিউ অলে যেই তুমি ক্লিক করবে তোমার কাছে বিভিন্ন অপশনগুলো খুলে যাবে। তার মধ্যে তোমার পরীক্ষা যেটা হচ্ছে ইউজিসি নেট বেঙ্গলি, এটাই তুমি ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তুমি যদি মনে করো যে তুমি পেপার 1 প্লাস জিওগ্রাফি একসাথে নিতে চাও, তাহলে তোমার কাছে প্রথম যে ব্যাচটা দেখতে পাচ্ছ যেখানে জেআরএফ ওয়েস্ট বেঙ্গল সেট ইউজিসি নেট প্লাস পেপার 1, এটা 7,024 টাকা না, এটা তোমার 6099, 6,099 টাকা তোমায় দেখাবে। তো এই ব্যাচটায় তুমি ক্লিক করবে। আর যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি না হয়, অন্যান্য যে কোনো সাবজেক্ট হয়ে থাকে, তাহলে এই যে নেট জেআরএফ ডাব্লিউবি সেট ব্যাচ পেপার 1-এর জন্য, যেটা 2099-এ তুমি দেখতে পাচ্ছ 2,099 টাকা, তুমি এই ব্যাচটায় ক্লিক করবে। যেটা তোমার যেটা মনে হচ্ছে দরকার তুমি সেটাই ক্লিক করবে। পেপার 1 হলে শুধু পেপার 1, আর জিওগ্রাফি প্লাস পেপার 1 হলে প্রথম ব্যাচটা, ঠিক আছে। তো এরপর ব্যাচটা ক্লিক করার পর তুমি কি করবে, যদি জিওগ্রাফি অ্যান্ড পেপার 1টা ক্লিক করে এরকম অপশন দেখতে পাবে, এখানে ইউজ কয়েন করে দেবে, দামটা এখানে 6,099 থেকে কমে যাবে 20 টাকা মতো, 20-30 টাকা কমে যাবে। করে গিয়ে তুমি কি করবে, বাই নাও অপশানে ক্লিক করলে তুমি কি করে নিতে পারবে বা পারচেস করে নিতে পারবে। আর যদি তোমার মনে হয়
যে পেপার ওয়ানে ব্যাচটা নেবো তাহলে এখানে ইউজ কয়েন করবে 2099 টাকা কমে গিয়ে 2072 টাকা হয়ে যাবে 2072। 2072 টাকা থেকে তুমি কি করবে, বাই নাও অপশানে ক্লিক করবে, করে ইউপিআই দিয়ে তুমি কি করবে, পেমেন্ট করে দিলেই তোমার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এবার যদি তোমার মনে হয় যে ব্যাচ নেওয়ার আগে বা ব্যাচ নেওয়ার পর অবশ্যই করে আমার সাথে তো কন্ট্যাক্ট করতেই হবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করা দরকার এরকম আরও ইনফরমেশন পাওয়ার জন্য, তাহলে অবশ্যই নাম্বারটা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে তুমি নেট অর সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, শুধু হোয়াটসঅ্যাপ করবে, ফোন করার দরকার নেই। নেট বা সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, নেট বা সেট লিখে আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো। আর যদি ব্যাচও না হয়ে থাকে তাহলেও তুমি নেট সেট লিখে তোমার পেমেন্টের স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি আমাদের যে পেড ক্লাসে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে তোমাকে জয়েন করে দেবো। যদি কোনো সমস্যা থাকে নেট সেট লিখে হোয়াটসঅ্যাপ করো, আমি সেখানে সমস্ত কমিউনিকেশন করে দেবো। আশা করি তোমাদের কাছে ভিডিওটা খুবই হেল্পফুল হলো, কারণ এই ভিডিওটা স্পেশালি আমি বানালাম আগের দিন পিএসইউ ভিডিওটায় তোমরা প্রচুর স্টুডেন্ট অনেক রকম কমেন্টস করেছো, অনেক রেসপন্স করেছো যে স্যার ডিটেল চাই বা মানে সায়েন্সের স্ট্রিমের এত সুযোগ, আর্টস কমার্সের কী আছে। তো আজকের ভিডিওটা আমি মেনলি বানালাম যাতে সমস্ত স্ট্রিমের ছেলে মেয়েদের ক্ষেত্রে এই সুযোগটা কোনটা কতটা যাতে তারা বুঝতে পারে, তার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য বানালাম। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো। যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করতে পারো, আমি জানিয়ে দেবো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলো না, কারণ এই চ্যানেলে আমি নেট সেট রিলেটেড যে কোনো আপডেট তোমাদের কাছে সবার আগে দিয়ে দেবো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ সবাইকে।